বন্ধুরা, এটা একটা সত্যি গল্প। বিহারের রাজধানী পাটনার গঙ্গার তীরে গড়ে ওঠা একটা ছোট্ট বস্তিতে থাকত বিকাশ। মাটির সৌন্দর্যের গন্ধ, সরু গলি আর গঙ্গার ঢেউয়ের শব্দ, এটাই ছিল তার দুনিয়া। বিকাশ কোনো বড় মানুষ ছিল না, তার স্বপ্নও খুব উঁচু ছিল না। শুধু এটুকু চাইত যে পরিশ্রমের টাকায় সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারে এবং যাকে ভালোবাসে তার সঙ্গে শান্তিতে থাকতে পারে। বিকাশের বাবা নৌকা চালাতেন। ছোটবেলা থেকেই সে গঙ্গাকে খুব কাছ থেকে দেখেছে, কখনো শান্ত, কখনো উত্তাল। হয়তো সেই গঙ্গাই তাকে শিখিয়েছে যে পরিস্থিতি যাই হোক না কেন, বয়ে যাওয়া ছাড়া উপায় নেই। পড়াশোনায় বিকাশ মোটামুটি ভালো ছিল। শহরের কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে পাটনাতেই একটা ছোট চাকরি পেয়ে গেল। বেতন কম ছিল, কিন্তু আত্মসম্মান অনেক বড়। সেই কলেজেই তার দেখা হয়েছিল অনন্যার সঙ্গে। অনন্যা পড়াশোনায় খুব ভালো ছিল, চোখে স্বপ্ন ছিল আর কথায় একটা আলাদা চমক। সে প্রায়ই বলতো, আমি কিছু বড় করতে চাই বিকাশ, শুধু ঘর সংসারে বাধা পড়তে চাই না। বিকাশ হাসতে হাসতে বলতো, তুমি যা চাও তাই হও, আমি সব সময় তোমার সঙ্গে থাকব। দুজনের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল এবং পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল। বিয়ের পর অনন্যা সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করল। ঘরের দায়িত্ব, খরচ আর অনন্যার স্বপ্নের ভার সব কিছু বিকাশ নিজের কাঁধে তুলে নিল। অনেক রাত জেগে সে ফর্ম ভরত, নোট ছাপাত আর সকালে অফিস চলে যেত। অনন্যা পড়তে পড়তে ক্লান্ত হলে বিকাশ চা বানিয়ে দিত। সে বলতো, যদি আমি কখনো অফিসার হয়ে যাই তাহলে সবার আগে তোমার জন্য কিছু করব। বিকাশ হেসে বলতো, তুমি শুধু খুশি থাকো, এটাই অনেক। বছরের পর বছর পরিশ্রমের পর একদিন সেই দিন এলো যখন অনন্যার নাম রেজাল্টে চকচক করে উঠল। সে আইএএস হয়ে গেল। পুরো গ্রাম, পুরো পরিবার উৎসব করছিল। বিকাশের চোখে খুশির জল ছিল। তার মনে হচ্ছিল যেন তার তপস্যা সফল হয়েছে। কিন্তু এখান থেকেই গল্পটা ধীরে ধীরে মোড় নিতে শুরু করল। পোস্টিংয়ের পর অনন্যা বদলে যেতে লাগল। তার কথায় আর সেই উষ্ণতা ছিল না। ফোনে কথা কম হতে লাগল। যখন বাড়ি আসত তখন বেশিরভাগ সময় সরকারি ফাইল আর ফোনে ডুবে থাকত। বিকাশ তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু ভিতরে কোথাও তার মনে হতে লাগল যে সে এই নতুন দুনিয়ায় ফিট করছে না। একদিন কেউ তিরস্কার করে বলল, ডিএম সাহেবের স্ত্রী আর স্বামী একটা সাধারণ চাকরি করে। বিকাশ হেসে কথাটা এড়িয়ে গেল, কিন্তু সেই শব্দ তার বুকে বিঁধে গেল। তারপর সেই দিন এলো যেটা তার জীবনের দিক বদলে দিল। সন্ধ্যার সময় ছিল, গঙ্গার তীরে হালকা হাওয়া বইছিল। বিকাশ তার ঘরে বসেছিল। তখন তার ফোনে একটা মেসেজ এলো। পাঠানোর নাম দেখে তার হাত কেঁপে উঠল। অনন্যা। মেসেজ ছোট ছিল, খুব ছোট। তালাক নাও, এখন আমরা একসঙ্গে চলতে পারবো না। কোনো ফোন নেই, কোনো কারণ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটা লাইন। বিকাশ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন শব্দগুলো ঝাপসা হয়ে গেছে। সে ২-৩ বার পড়ল, তারপর চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল সেই দিন যখন অনন্যা বলেছিল, আমি তোমার সঙ্গে না খেয়েও থাকতে পারবো। আজ সেই অনন্যা ডিএম হয়ে একটা মেসেজে সম্পর্ক শেষ করে দিচ্ছে। সেই রাতে বিকাশ ঘুমাতে পারল না। সে পুরনো মেসেজ পড়ল, বিয়ের ছবি দেখল, মা বাবার মুখ মনে পড়ল। তার রাগও হলো না, কান্নাও এলো না, শুধু একটা অদ্ভুত নীরবতা তার ভিতরে নেমে এলো। পরের দিন সে অনন্যাকে ফোন করল। অনেক পর ফোন উঠল, গলায় আনুষ্ঠানিকতা ছিল। বিকাশ, এই সিদ্ধান্ত আমি ভেবে চিন্তে নিয়েছি। আমার কেরিয়ার, আমার পজিশন, এখন এই বিয়ে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিকাশ শুধু বলল, যদি এটাই তোমার খুশি হয় তাহলে ঠিক আছে। ফোন কেটে গেল। লোকজন যখন জানল তখন উপদেশের বন্যা বয়ে গেল। ডিএম, স্ত্রীকে ধরে রাখো, কোর্টে মামলা করো, তার বদনাম করো। কিন্তু বিকাশ চুপ রইল। সে কোনো অভিযোগ করল না, কারো প্রতিশোধ নেওয়ার কথা ভাবল না। তালাকের তারিখ ঠিক হয়ে গেল। কোর্টে অনন্যা পুরোপুরি শান্ত ও প্রফেশনাল ছিল, যেন কোনো ফাইনাল নিপটাচ্ছে। জজ জিজ্ঞাসা করলেন, আপনার কিছু বলার আছে? বিকাশ মাথা নেড়ে না বলল। কোর্ট থেকে বেরোনোর সময় অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বিকাশ চোখ নামিয়ে নিল। সেই সন্ধ্যায় সে গঙ্গার তীরে বসেছিল, সেই গঙ্গা যে তাকে বয়ে যাওয়া শিখিয়েছিল। জলে নিজের ছায়া দেখে সে মনে মনে বলল, যদি সে ডিএম হয়ে আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে আমি মানুষ হয়ে এমন কিছু করব যা কেউ ভাবতেও পারেনি। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল।
সেই শহর, এই পরিচয়, এই যন্ত্রণা থেকে দূরে চলে যাবে। সে নিজেকে প্রমাণ করতে নয়, নিজেকে বাঁচাতে যাবে। পাটনা ছাড়ার সময় বিকাশের কাছে কোনো বড় জিনিস ছিল না। একটা ছোট ব্যাগ, কয়েকটা কাপড়, মায়ের দেওয়া গঙ্গাজলের বোতল আর মনে ভরা নীরবতা। ট্রেনের জানালা দিয়ে পিছনে ছুটে যাওয়া শহরকে তার মনে হচ্ছিল যেন কোনো সম্পর্ক, যাকে চুপচাপ দাফন করে দেওয়া হয়েছে। সে জানত না সামনে কি করবে। শুধু এটুকু ঠিক ছিল যে সে আর সেই জায়গায় থাকবে না যেখানে প্রতিটি মোড়ে লোকে তাকে ডিএমের ছেড়ে যাওয়া স্বামী বলে দেখবে। তাকে সহানুভূতি চাই না, তাকে তিরস্কার চাই না, শুধু একটু শান্তি চাই। ট্রেন তাকে একটা ছোট জেলায় নামিয়ে দিল। স্টেশন সাধারণ ছিল। এখানকার লোকেদের কারো কিছু যায় আসে না সে কে ছিল, কার স্বামী ছিল। এই বিষয়টাই বিকাশকে সবচেয়ে বেশি শান্তি দিচ্ছিল। সে স্টেশনের বাইরে একটা সস্তা ধর্মশালায় ঘর নিল। সেই রাতে প্রথমবার সে ভালো ঘুমালো। পরের দিন সকালে সে বাইরে বেরোলো। রাস্তায় সেই দৃশ্য যা প্রতিটি ছোট শহরে থাকে। ঠেলা, চায়ের দোকান, মজদুরের ভিড় আর সরকারি দপ্তরের বাইরে দাঁড়ানো অসহায় মানুষ। বিকাশ দেখল অনেকে হাতে ফাইল নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছে। কেউ শোনার লোক নেই, কেউ পথ দেখানোর লোক নেই। এক বুড়ো তার কাছে এসে বলল, বেটা, এই আবেদনটা একটু পড়ে দেবে? বুঝতে পারছি না কি লেখা। বিকাশ কাগজ নিল। সাধারণ অভিযোগ, পেনশন মাসের পর মাস আসছে না। সে আবেদন পড়ে বুড়োকে বোঝালো আর বলল, এভাবে লিখুন, তারপর এই দপ্তরে দিন। বুড়োর চোখে আশা জ্বলে উঠল। তুমি কি উকিল? বিকাশ হালকা হেসে বলল, না, শুধু পড়াশোনা করা। সেই দিনই তার মনে হল হয়তো ভগবান তাকে এখানে এমনি এমনি আনেনি। ধীরে ধীরে সে প্রতিদিন সকালে সেই দপ্তরের বাইরে বসতে লাগল। কারোর আবেদন লিখে দিত, কাউকে ফর্ম ভরতে শেখাতো, কাউকে শুধু বলে দিত সঠিক খিড়কি কোনটা। সে কারোর কাছ থেকে টাকা নিত না। যদি কেউ জিদ করত তাহলে বলতো, কারো না কারো সাহায্য করে দিও। সন্ধ্যায় সে ধর্মশালায় ফিরত। ক্লান্ত হয়ে যেত, কিন্তু মন হালকা থাকত। এই ক্লান্তি তালাকের পরের খালি ক্লান্তির মতো ছিল না, এটা কাজে লাগার ক্লান্তি ছিল। এদিকে অনন্যার জীবন পুরোপুরি অন্যদিকে চলছিল। সে এখন জেলার ডিএম। সরকারি বাংলো, গার্ড, গাড়ি সব কিছু ছিল। লোকে তাকে সালাম করত। তার একটা সইয়ে সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু রাতে যখন সে একা থাকত, তখন একটা অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরত। সে বিকাশকে ফোন করেনি। হয়তো অহংকার, হয়তো ভয়। তার মনে হতো সে সঠিক করেছে। সমাজও তাই বলতো, এত বড় অফিসার হয়ে একটা ছোট মানুষের সঙ্গে কতদিন থাকবে। কিন্তু কোথাও তার মনের এক কোণে প্রশ্ন উঠত, সত্যিই কি এটাই সঠিক ছিল? ওদিকে বিকাশ এখন সেই কসবায় পরিচিত হয়ে উঠেছে। লোকে তাকে নামে নয়, কাজে চেনে। সেই মানুষ যে সাহায্য করে। একদিন এক বিধবা এলো কাঁদতে কাঁদতে। তার রেশন কার্ড হচ্ছে না। বিকাশ সব বুঝল, কাগজ ঠিক করল আর 2 সপ্তাহের মধ্যে কার্ড বানিয়ে দিল। মহিলা যাওয়ার সময় বলল, ভগবান তোমাকে খুশি রাখুক বেটা। বিকাশ মাথা নিচু করল। তার মনে পড়ল বিয়ের পর সে কতবার ভগবানের কাছে অনন্যার সাফল্যের জন্য দোয়া করত। আজ প্রথমবার তার মনে হল হয়তো তার দোয়া অন্য রূপে ফিরে আসছে। সময় গড়িয়ে গেল, মাসগুলো বছর হয়ে গেল। বিকাশ ধর্মশালা ছেড়ে একটা ছোট ঘর ভাড়া নিয়েছে। সকাল সন্ধ্যায় একই কাজ। সে কখনো তার যন্ত্রণা কারো সামনে রাখেনি। যখন কেউ জিজ্ঞাসা করত, ঘরের লোক কোথায়, তখন সে শুধু বলতো, সব ঠিক আছে। একদিন হঠাৎ থানা থেকে ডাক এলো। কেউ অভিযোগ করেছে যে বিকাশ অবৈধভাবে লোকের কাজ করছে। বিকাশ ভয় না পেয়ে থানায় গেল। থানাদার জিজ্ঞাসা করলেন, তুমি কে, উকিল? বিকাশ শান্তভাবে বলল, না সাহেব, শুধু সাহায্য করি। থানাদার তার কথা শুনলেন। তারপর বললেন, তুমি ভুল কিছু করছো না, কিন্তু এভাবে খোলা জায়গায় বসা, বুঝতে পারছ তো? বিকাশ মাথা নাড়ল। সেই দিন থানাদার তাকে পরামর্শ দিলেন, একটা ছোট সেবা কেন্দ্র খোলো। এখান থেকে তার জীবন আরেকটা মোড় নিল। সে নিজের জমানো টাকা দিয়ে একটা ছোট দোকান ভাড়া নিল। বাইরে একটা বোর্ড লাগালো, নিঃশুল্ক সাহায্য কেন্দ্র। প্রথম দিনেই লোক আসতে লাগল। বিকাশের মনে হলো যেন তাকে একটা নতুন পরিবার মিলে গেল। এদিকে অনন্যার অফিসে ফাইলের মধ্যে একটা নাম বারবার আসতে লাগল। বিভিন্ন কেসে বিভিন্ন লোকের মুখে সেই নাম, বিকাশ। ম্যাডাম, এই কাজ তো সেই বিকাশজিই করিয়ে দিয়েছেন। সে বিনা পয়সায় সাহায্য করে। অনন্যা প্রথমে খেয়াল করেনি, কিন্তু নামটা তার কানে লেগে রইল। এটা কি সেই বিকাশ? সে নিজেকে বোঝালো,
না, এটা কিভাবে সম্ভব? সে তো ভেঙে পড়েছে। কিন্তু ভাগ্য চুপ করে বসেছিল না। একদিন অনন্যার কাছে একটা বড় কেস এলো, জমি সংক্রান্ত, যাতে ডজনখানেক গরিব পরিবারের ভবিষ্যৎ আটকে ছিল। তদন্তে জানা গেল কাগজপত্র কেউ খুব ভালোভাবে তৈরি করে দিয়েছে। ফাইলে লেখা সাহায্য বিকাশ। অনন্যার আঙুল ফাইলে থেমে গেল, তার বুক ধড়াস করে উঠল। সে তৎক্ষণাৎ আদেশ দিল, এই ব্যক্তিকে ডেকে আনো। ওদিকে বিকাশ যখন ডাক পেল তখন জানত না কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। সে ফাইল নিয়ে কালেক্টরেটে পৌঁছল। ঘরে ঢুকতেই সামনে বসা মহিলাকে দেখে তার পা থমকে গেল। অনন্যা। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। সে ডিএমের চেয়ারে, পুরো র্যাঙ্ক সহ, আর সামনে দাঁড়িয়ে বিকাশ, সাধারণ কাপড়ে কিন্তু চোখে একটা অদ্ভুত স্থিরতা। অনন্যা তাকে দেখল, তারপর ফাইলের দিকে চোখ ফেলল। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আপনি বিকাশ? বিকাশ মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। সেই একটা শব্দে কোনো অভিযোগ ছিল না, কোনো তিরস্কার ছিল না, শুধু একটা দূরত্ব ছিল দুজন মানুষের মাঝে। অনন্যা ফাইল বন্ধ করল, তার বুক ভারী হয়ে গেল। কালেক্টরেটে সেই ঘরে কয়েক মুহূর্ত এমন কেটে গেল যেন হাওয়াও শ্বাস নিতে ভুলে গেছে। অনন্যার আঙুল ফাইলে থেমেছিল, আর বিকাশ সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে, ঠিক যেমন কোনো সাধারণ মানুষ দপ্তরে দাঁড়ায়। ফারাক শুধু এটুকু যে এবার সামনে বসা অফিসার তার স্ত্রী ছিল। অনন্যা গলা পরিষ্কার করল। গলায় সেই প্রশাসনিক কঠোরতা ছিল, কিন্তু চোখ তার সঙ্গ দিতে পারছিল না। আপনি এই লোকদের পক্ষে এসেছেন? বিকাশ শান্তভাবে বলল, জি ম্যাডাম। ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল, ওদের কাছে কাগজ ছিল, শুধু পথ জানা ছিল না। সেই একটা বাক্য অনন্যার ভিতর কিছু নাড়িয়ে দিল। তার মনে পড়ল একসময় বিকাশ তার জন্য বলতো, তোমার পথ জানা নেই, আমি আছি না। সে নিজেকে সামলে বলল, আপনি জানেন এই কেসটা খুব সেন্সিটিভ। জি। বিকাশ মাথা নাড়ল, তাই আমি সব কাগজপত্র ঠিক করে নিয়ে এসেছি। সে ফাইল এগিয়ে দিল। অনন্যা একটা একটা পাতা দেখল, সব কিছু নিয়ম মেনে, কোনো সুপারিশ নেই, কোনো চাপ নেই, শুধু সত্য ছিল। অনন্যা প্রথমবার চেয়ারে হেলান দিয়ে গভীর শ্বাস নিল। আপনি বাইরে অপেক্ষা করুন, সে আনুষ্ঠানিক গলায় বলল। বিকাশ কিছু না বলে বাইরে চলে গেল। তার পায়ে না ছিল তাড়াহুড়ো, না ছিল ঘাবড়ানি। ঘরে একা থেকে অনন্যা। সে চেয়ার থেকে উঠে জানালার কাছে দাঁড়ালো। সেই মানুষ যাকে সে একসময় দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল, আজ কোনো পদ ছাড়াই শত শত মানুষের কণ্ঠ হয়ে উঠেছে। তার মনে প্রশ্নের বন্যা এলো, সে কি ভুল করেছে? সে কি শুধু তার চেয়ার আর পরিচয় এতটাই জড়িয়ে গিয়েছিল যে মানুষকে ভুলে গিয়েছিল? কিছুক্ষণ পর সে ফাইলে সাইন করে দিল। সিদ্ধান্ত গরিবদের পক্ষে গেল। আদেশ বেরোতেই দপ্তরে হইচই পড়ে গেল। বিকাশকে ভিতরে ডাকা হলো। কাজ হয়ে গেছে, অনন্যা তার দিকে না তাকিয়ে বলল। বিকাশ হাত জোর করে বলল, ধন্যবাদ ম্যাডাম, এই লোকদের দোয়া আপনার লাগুক। সে ঘুরে চলে যাচ্ছিল। বিকাশ। অনন্যার গলা প্রথমবার কেঁপে উঠল। বিকাশ থামল, কিন্তু ঘুরল না। হ্যাঁ ম্যাডাম। এক মুহূর্তের জন্য অনন্যা আর ডিএম ছিল না। সে শুধু একটা মেয়ে ছিল যে তার সিদ্ধান্তের ভারে চাপা পড়ে গিয়েছিল। আমরা কি কখনো বসে কথা বলতে পারি? বিকাশ খুব শান্তভাবে তার দিকে তাকালো। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো আশাও ছিল না। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই, সে শান্ত গলায় বলল, আর বাইরে চলে গেল। সেই সন্ধ্যায় অনন্যা অনেক দেরি করে অফিসে বসে রইল। ফাইল বন্ধ ছিল, কিন্তু মাথায় সর ছিল। তার মনে পড়তে লাগল সেই দিনগুলো যখন বিকাশ তার জন্য চা বানাতো, তার নোটস সামলাতো, আর প্রতিটি হারের পর বলতো, একদিন অবশ্যই হবে। আজ সেই দিন এসেছে, কিন্তু তাদের মাঝে নেই। রাতে প্রথমবার সে বিকাশকে মেসেজ করল। সেই সাধারণ শব্দ, কিন্তু এবার কোনো পদ ছাড়া। আমরা কি কথা বলতে পারি? অনেকক্ষণ কোনো উত্তর এলো না। অনন্যা ফোন একপাশে রাখল, কিন্তু বুকের ধুকধুক বেড়ে গেল। ওদিকে বিকাশ তার ছোট ঘরে বসেছিল। মোবাইল স্ক্রিন জ্বলছিল। মেসেজ পড়ে সে অনেকক্ষণ চুপ করে রইল। সে তৎক্ষণাৎ উত্তর দিল না। তার মনে পড়ল সেই রাত যখন তালাকের মেসেজ এসেছিল, সেই স্ক্রিন, সেই নীরবতা। অনেক পর সে শুধু একটা লাইন লিখল, কাল সন্ধ্যায় গঙ্গা ঘাটে। পরের দিন সন্ধ্যায় গঙ্গা শান্ত ছিল, সূর্য ডুবছিল। সেই ঘাট যেখানে একসময় সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল যে সে মানুষ হয়ে এমন কিছু করবে যা কেউ ভাবেনি। অনন্যা আগে থেকে সেখানে ছিল, সাধারণ শাড়িতে, কোনো তামঝাম ছাড়া, না গাড়ি না গার্ড। বিকাশকে আসতে দেখে তার বুক অদ্ভুতভাবে ভরে গেল। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইল, শুধু গঙ্গার ঢেউ কথা বলছিল। শেষে অনন্যা বলল, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে।
তার গলা ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারিনি আমি কি হারাচ্ছি। বিকাশ তার দিকে তাকালো। ভুল ছিল না। সে শান্ত গলায় বলল, এটা তোমার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি তোমাকে একটা মেসেজে ছেড়ে দিয়েছিলাম। অনন্যা কেঁদে ফেলল। আমি মানুষের মতো কথাও বলিনি। বিকাশ গঙ্গার দিকে চোখ রাখল। সেই মেসেজ আমাকে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ভাঙাই আমাকে জোড়া দিয়েছে। যদি সেটা না হতো, তাহলে হয়তো আমি আজও নিজেকে কোনো পথ দিয়ে মাপতাম। অনন্যা শিসকতে শিসকতে বলল, তুমি এত বড় হয়ে গেলে আর আমি। বিকাশ হালকা হেসে বলল, বড় হওয়া পথ থেকে হয় না অনন্যা, কাজ থেকে হয়। এই শব্দ তার বুকে গেঁথে গেল। সেই দিন দুজনে অনেকক্ষণ বসে রইল। পুরনো জখমের কথা হলো না, শুধু বর্তমানের সত্য ছিল। যাওয়ার সময় অনন্যা বলল, যদি কখনো কোনো সাহায্য লাগে তাহলে। বিকাশ কথা কেটে দিল, সাহায্য মানুষের হয়, পদের নয়, আর আপনি তা করছেন। সে চলে গেল। অনন্যা অনেকক্ষণ সেখানে বসে রইল। প্রথমবার তার মনে হলো তার চেয়ার তাকে ছোট করে দিচ্ছে। ওদিকে বিকাশ কসবায় ফিরতে ফিরতে বুঝল, আজ সে কোনো লড়াই জিতেনি, কোনো প্রতিশোধ নেয়নি। তবু তার মন হালকা ছিল, কারণ সে সেই মহিলাকে হারায়নি, সে নিজের ভিতরের যন্ত্রণাকে হারিয়েছে। গঙ্গাঘাটের সেই সন্ধ্যার পর দুজনে নিজের নিজের দুনিয়ায় ফিরে গেল, কিন্তু এখন দুজনের দুনিয়া আগের মতো নেই। অনন্যা অফিসে গেলে চেয়া একই ছিল, ফাইল একই ছিল, আদেশ দেওয়ার ক্ষমতাও একই ছিল, কিন্তু ভিতরে কিছু ভেঙে গিয়েছিল। প্রতিটি ফাইলে তার চোখে মুখ ভেসে উঠত, সেই মুখ যাদের জন্য বিকাশ কোনো পদ ছাড়াই লড়াই করছিল। বিকাশ তার কসবায় ফিরলে লোকে তাকে ঘিরে দাঁড়াত। কারো জমির কেস মিটে গেছে, কারো পেনশন এসেছে, কারো বাচ্চার ভর্তি হয়েছে, সবাই খুশি। বিকাশ হাসত, কিন্তু ভিতরে জানত যে এখন তার পথ আরও বড় হবে। কয়েক সপ্তাহ পর অনন্যা একটা নতুন আদেশ জারি করল। জেলায় জনসহযোগী কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ বিনা দালাল বিনা টাকায় সাহায্য পাবে। অফিসারদের কড়া নির্দেশ, কোনো গরিবের ফাইল অকারণে আটকে রাখা যাবে না। অনেক অফিসার অবাক হল, ম্যাডাম, এসব হঠাৎ? অনন্যা শুধু বলল, কারণ সিস্টেমের কাজ মানুষকে পিষে ফেলা নয়, সাহায্য করা। সেই পরিকল্পনার অধীনে বিকাশের কেন্দ্রকে আধিকারিক স্বীকৃতি দেওয়া হল। যখন খবর পেল তখন সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে বুঝল এই সাহায্য পদের নয়, সেই অনুভূতির যা গঙ্গা ঘাটে জন্ম নিয়েছিল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন মিডিয়ায় খবর ছড়ালো, ডিএমের প্রাক্তন স্বামীর সেবাকেন্দ্র কি? সত্যি কি? ক্যামেরা, মাইক, প্রশ্ন। এখন কি ডিএমের ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিচ্ছেন? এটা কি শুধু দেখানো? বিকাশ প্রথমবার ক্যামেরার সামনে এলো। সে কোনো ব্যাখ্যা দিল না, শুধু বলল, যদি কারো সাহায্য করা অপরাধ হয় তাহলে আমি এই অপরাধ প্রতিদিন করব। আর যদি কোনো অফিসার নিয়ম মেনে আমার সঙ্গে দাঁড়িয়েছে তাহলে সেটা তার কর্তব্য। সেই ক্লিপ লোকেদের চুপ করিয়ে দিল। অনন্যা সেই ইন্টারভিউ দেখল, তার চোখ ভিজে গেল। সে বুঝল বিকাশের কারো নামের দরকার নেই, সে তার কাজ দিয়েই পরিচয় তৈরি করে ফেলেছে। কয়েক মাস পর সরকারের পক্ষ থেকে একটা রাজ্যস্তরীয় সম্মান সমারোহ হল। সমাজসেবায় অসাধারণ কাজের জন্য বিকাশকে সম্মানিত করা হবে। মঞ্চে অনেক বড় নাম ছিল। অনন্যাকেও ডিএম হিসেবে ডাকা হয়েছিল। যখন বিকাশের নাম ডাকা হলো তখন পুরো হল তালিতে গমগম করে উঠল। সেই মানুষ যাকে একসময় ডিএমের যোগ্য বলা হয়নি, আজ সেই ডিএমের সামনে সম্মান নিতে যাচ্ছে। বিকাশ মঞ্চে উঠল, অনন্যা সামনে দাঁড়িয়ে। কয়েক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল। না কোনো তিক্ততা, না কোনো অনুতাপ, শুধু একটা গভীর বোঝাপড়া। সম্মান দেওয়ার সময় অনন্যা ধীরে বলল, আমি তোমার ওপর গর্বিত। বিকাশ হেসে বলল, আর আমি এই কথায় যে আপনি আজও মানবতার সঙ্গে দাঁড়িয়ে আছেন। মাইক তার হাতে এলো। পুরো হল নীরব। বিকাশ বলল, আমি কোনো মহান মানুষ নই, আমি শুধু একটা সাধারণ মানুষ, যার স্ত্রী একদিন মেসেজ করে তাকে ছেড়ে দিয়েছিল। সেই দিন আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু যদি সেই ভাঙা থেকে আমি কারো জোড়া লাগানোর কাজ করতে পেরেছি, তাহলে হয়তো সেটাই আমার জয়। হলে অনেক চোখ ভিজে গেল। সমারোহের পর অনন্যা তাকে একা কথা বলতে চাইল। বিকাশ, যদি আজও দেরি না হয়ে থাকে তাহলে আমরা কি? তার কথা অসম্পূর্ণ রইল। বিকাশ খুব শান্তভাবে বলল, কিছু সম্পর্ক একসঙ্গে চলার জন্য নয়, পথ দেখানোর জন্য হয়।
তুমি আমাকে আমার পথ দেখিয়ে দিয়েছ, এখন যদি আমরা সেটা বদলাই তাহলে হয়তো সেটা ঠিক হবে না। অনন্যা মাথা নিচু করল। এবার কোনো অশ্রু ছিল না, শুধু স্বীকারোক্তি ছিল। সময় গড়িয়ে গেল, বিকাশের সেবা কেন্দ্র ট্রাস্ট হয়ে গেল, শত শত মানুষ তার সঙ্গে যুক্ত হল। অনন্যা তার পদে থেকে নীতির মাধ্যমে সিস্টেমকে মানবিক করার চেষ্টা করতে লাগল। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু লক্ষ্য এক। সন্ধ্যায় বিকাশ আবার গঙ্গা ঘাটে বসেছিল। সূর্য ডুবছিল, সেই গঙ্গা, সেই হাওয়া। তার মুখে শান্তি ছিল। তার মনে হলো জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বদলে অনেক বেশি দিয়েছে। গল্প এখানে শেষ হয় না, এখান থেকে শুরু হয়। কারণ এটা শুধু বিকাশ আর অনন্যার গল্প নয়, এটা প্রতিটি সেই মানুষের গল্প যাকে কেউ পদ, টাকা বা হকের নামে ছোট ভেবেছে। এই গল্প বলে যে মানুষের আসল পরিচয় পদ থেকে নয়, কর্ম থেকে হয়। যদি কেউ তোমাকে ছেড়ে এগিয়ে যায়, তাহলে জরুরি নয় যে তুমি ভেঙে পড়বে। কখনো কখনো সেই ছেড়ে যাওয়াই তোমাকে তোমার আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রতিশোধ সবচেয়ে বড় উত্তর নয়, কখনো কখনো চুপচাপ ভালো মানুষ হয়ে যাওয়াই সবচেয়ে বড় উত্তর। এখন প্রশ্ন তোমাদের, যদি কেউ তার পদের অহংকারে তোমাকে ছেড়ে দেয়, তাহলে তুমি কি করবে? ভেঙে পড়বে, প্রতিশোধ নেবে, নাকি নিজেকে এতটা মজবুত করবে যে তোমার চুপ সাফল্যই উত্তর হয়ে যাবে? আর ভাবো, যদি আজ তোমার কাছে কারো সাহায্য করার সুযোগ থাকে বিনা লাভে, তাহলে কি করবে? যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটাকে সেই বন্ধুর কাছে পৌঁছে দাও যে আজ নিজেকে দুর্বল ভাবছে। ভিডিওকে লাইক করো, চ্যানেল কাহিনী সাগরকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো এই গল্প থেকে তুমি কি শিক্ষা নিয়ে যাচ্ছ। তোমার নাম আর শহরও লিখে দিও, যাতে তোমাদের ভালোবাসা অনুভব করতে পারি।